আমি যখন ঘুমিয়ে আছিলাম তখন আমার বাবা ঘুমের মধ্যে আমার সাথে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করেছিলেন। আমি তখন ভয়ে কিছু বলিনি, ঘুমের ভান করে পড়ে রইলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই বাবা আমার সাথে যা করল তাতে আমার ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পুরো গল্পটা শুনলে বন্ধুরা তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, দয়া করে তোমরা আমার জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আমার নাম নীলিমা আক্তার। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা বাজারে ছোটখাটো ব্যবসা করে। আমার মা গৃহিণী, ঘরের কাজ এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করত। আমার মা দেখতে খুব সুন্দরী আছিল। আমরা এক ভাই এক বোন। আমার যখন 14 বছর বয়স তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর। খুব সুখে শান্তিতে চলছিল আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনে যে এরকম ধরনের একটা দুর্ঘটনা হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার যখন 15 বছর বয়স তখন আমার মায়ের একটি কঠিন রোগ হয়। এরপর মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেছে আমার মা হয়তো বেশি দিন বাঁচবে না। তোমার মায়ের কোনো শেষ ইচ্ছা থাকলে তোমরা তাকে পূরণ করে দাও এবং তোমার মায়ের যেমন চায় ভালো মন্দ তা খাইয়ে ফেলো, কারণ তোমার মা হয়তো আর সপ্তাহখানেক বাঁচতে পারে। ডাক্তারের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস! তারপর আর অল্প কিছুদিন পরেই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মাকে হারানোর পর খুব একা হয়ে গেলেন। আর বেশিরভাগ সময় একা থাকতেন। কারো সাথে খুব বেশি একটা কথা বলতেন না। ব্যবসায় খুব একটা মনোযোগ দিতেন না। কেমন জানি মনমরা হয়ে থাকত। আমাদের পুরো পরিবারটা তখন সুখের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগত না। আমিও নীরবে বসে বসে মার জন্য কান্না করতাম। এভাবে আমাদের সময় কাটতে লাগল। 2 থেকে 3 বছর পার হওয়ার পর আমরা আমাদের অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিলাম। বাবাও আস্তে আস্তে তার অবস্থাকে স্বাভাবিক করতে পেরেছিল। এভাবে চলতে লাগল আমাদের জীবন। মা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে গেল। বাবা মোটামুটি আমাদের সাথে ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম বাবা আমার প্রতি কেমন করে যেন তাকিয়ে থাকে। তার তাকানো দেখলেই আমার কাছে মনে হয় যেন অন্য কোনো কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু আমি তো এজন্য আমি এটাকে স্বাভাবিক মনে করতাম, কোনো কিছু মনে করতাম না। আর তাছাড়া বন্ধুরা, আমার তো মোটামুটি বিয়ের বয়স হয়েছে। আর আমি নবজ্যোতি, সদ্য যুবতী। যৌবনের আকর্ষণ সবেমাত্র আমার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উঠেছে। তখন আমার এই অবস্থায় যে কোনো ছেলে দেখলে তো মাথা না ঠিক থাকার কথা। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার জীবনের সর্বপ্রথম যে দুর্ঘটনাটি হবে সেটি আমার বাবার দ্বারাই হবে। আমি ভাবতে আমার গায়ে শিহরণ দিয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আমার বাবার যে কুদৃষ্টি আমার প্রতি পড়তে থাকে তা আমি আর চোখে দেখতে শুরু করলাম এবং প্রায় লক্ষ্য করলাম বাবা আমার দিকে বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকে। তখন লজ্জায় আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যে আমি বাবার কাছ থেকে গিয়ে দূরে বসে থাকতাম অথবা মনের কষ্টে কাঁদতাম আর বলতাম, মা তুমি আমাকে কোথায় রেখে গেলে? আমার কান্নার শব্দ শুনে বাবা আমার রুমে যেতেন। আমার রুমে গিয়ে বাবা আমাকে আদর করার নামে, সহানুভূতি দেখানোর নামে আমার প্রতি সে রকম আচরণ করতেন। আমার কাছে মনে হতো সেটা মোটেও কোনো স্বাভাবিক মানুষের কাজ না। আর এদিকে আমার ভাইটা তখন ছোট, সে খুব একটা বুঝত না আমার প্রতি বাবার অদ্ভুত দৃষ্টি এবং অদ্ভুত আচরণের কারণে। আমি একদিন বাবাকে কইলাম, বাবা মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমার মনে হচ্ছে কি তোমার একটা বিয়ের দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, তাহলে তোমাকে আমরা একটা বিবাহ করিয়ে দিব। আমার কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, আরে তোর মাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবেসে তোর মাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু অকালে তোর মাকে আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে। কি করব? আমার কপালে নাই। যাক মা, আমি খুশি আছি, আমি সন্তুষ্টি আছি। আমি তোমাদেরকে ছেড়ে আর কখনো বিয়ে করব না। তারপর বাবা আমাকে বলল, মা নীলিমা, তুমি কি তোমার মায়ের মতো?
আমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমার ভালোবাসা পেয়ে সারা জীবন থাকতে চাই। তারপর আমি বাবাকে কইলাম, বাবা, আমি কি আর তোমাকে মায়ের মতো করে ভালোবাসতে পারবো? মায়ের মতো আদর যত্ন করতে পারবো? তখন আমাকে বাবা বলতেন, পারবে না মা, তুই তো আমার মেয়ে, তুই তোর মায়ের মতো করে আমাকে ভালোবাসবে। আমি কইলাম, ঠিক আছে বাবা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমাকে খুব ভালোবেসে যাব। আর এমনিতে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবা খুব খুশি হয়ে গেলেন। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। একদিন আমি আমাদের ওয়াশরুমে গোসল করতে গেলাম, তো আমার সবকিছুই ভেজা ছিল। মানে একবারে বুঝতে পারছেন তো বন্ধুরা, গোসল করা অবস্থায় যে রকম থাকতে হয়, ঠিক সেরকমই আমি ছিলাম। আমি যে গোসল করতেছি, বাবা সেটা বুঝতে পারি নাই। বাবা কিসের জন্য যেন ওয়াশরুমে গিয়ে মানে তাকাতে আমাকে অবস্থায় দেখে ফেল। আমি খুব একটা বুঝতে পারি নাই। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি বাবা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি এই অবস্থা দেখে আমি খুব লজ্জা পেয়ে যাই। আমি আমার নিজেকে দেখা করার চেষ্টা করি। তারপর বাবা তেতো করে আমার এখান থেকে চলেন। যেদিন থেকে বাবা আমার এই অবস্থায় আমাকে দেখছেন, সেদিন থেকে আরও বেশি প্রকার অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মনে হচ্ছে যেন আমার সাথে উনি ভিন্ন রকম কোনো কিছু করার দারুণ প্রয়াস করছেন, কিন্তু আমি তার নিজের মেয়ে বলে সে আমাকে সরাসরি কিছু বলতে পারছেন না। শুধু তার ভাব নমুনা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি আমার সাথে খুব একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করতে চাইছে। সেদিন রাতে বন্ধুরা, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ বাবা কিছুক্ষণ আগেই সুস্থ ছিল। তাহলে দুপুরে বাবা যখন আমার গোসল দেখে ফেল, তখন থেকেই অসুস্থ হয়ে গেল। আসল বিষয়টা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। দিনে সুস্থ ছিল, এখন তাহলে অসুস্থ হল কিভাবে? আর বাবার যে এটা অভিনয় ছিল তা আমি তখন বুঝতে পারি নাই। বিষয়টা যে বাবার পুরোটাই একটা অভিনয় ছিল তা অবশ্যই পরে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, সে রাতে বাবা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে কইল, নীলিমা, কোথায় আছো তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও, আমার খুব ভয় করছে। তুমি কি আজকে আমার পাশে থাকবে? আমি কইলাম, কেন থাকবে না বাবা, তুমি তো অসুস্থ। তোমার এই মুহূর্তে তোমার কাছে যদি আমি না থাকি তাহলে কে থাকবে? তারপর আমি আমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে একসাথে শুতে গেলাম, আর বাবাকে যত্ন করতে লাগলাম যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাবার খুব সেবা যত্ন করতেছিলাম। বাবা অসুস্থতার ভান ধরে আমার সেবা যত্ন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতেছি না। এভাবে সেবা যত্ন করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। এভাবে ঘুমিয়ে গেল আমার ছোট ভাই। বাবা ঘুমিয়ে গেল, কিন্তু রাত যখন গভীর হল, অর্থাৎ আনুমানিক 1টা থেকে 2টা বাজে, তখনই আমি অনুভব করলাম আমার সাথে কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধো ঘুমেছিলাম। আমি অনুভব করতে লাগলাম কেউ যেন আমাকে প্রথমে আস্তে আস্তে করে শিহরিত করতে লাগল। আমি আধ ঘুম অবস্থায় খুব একটা বেশি বুঝতে পারি না, আমি এভাবেই ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনুভব করতে লাগলাম আমার উপরের দিকেও কেউ যেন আমার সাথে অদ্ভুত রকম আচরণ করার চেষ্টা করছে। আস্তে আস্তে আমার ঘুম ভাঙতে লাগল। আর এদিকে তখন আমার প্রায় পুরো এলোমেলো অবস্থা। এলোমেলো অবস্থা করার পর যখন ওই লোকটি আমার সাথে ভিন্ন রকম কিছু করতে যাবে, ঠিক সেই রকম, তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দু চোখ খুলতেই দেখি সে তো আর কেউ নয়, সে আমার নিজের বাবা। আমি কইলাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। তারপর বাবা কইল, শোন মা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে। তোর মা মারা গেছে 4 থেকে 5 বছর হয়ে গেছে, আর আমার তো বয়স চলে যায়নি। আমারও তো কোনো না কোনো একটা চাহিদা আছে, আমার তো কোনো কিছু মন চায়। কিন্তু তোকে দেখে মা আমি আর সামলাতে পারলাম না, কারণ তোকে দেখলে আমাকে তোর মায়ের কথা মনে পড়ে যায়। তোর চেহারা ঠিক সেই মায়ের মতোই হয়েছে। তারপর বাবা মাকে কইল,
মা নীলিমা, আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। তোর কাছে আজকে আমি একটা জিনিস চাইব। বাবার কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা আমার কাছে কি চাইছে। তারপরেও কিন্তু আমি বাবাকে কইলাম, বাবা তুমি যা আমার কাছে চাইছ তা কিভাবে সম্ভব? তারপর বাবা আমাকে কইল, মা নীলিমা, এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই, আর তা ছাড়া তোর ছোট ভাই অন্যদিকে ফিরে ঘুমিয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোর মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমি অনেক দিনের ক্ষুধার্ত। আর এদিকে তোর পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু অর্থের অভাবে আমি বিয়ে দিতে পারি না। তোর আর আমার দুজনের একটা অন্যতম চাহিদা আছে। তাহলে চল আমরা আর অপেক্ষা না করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে থাকি। বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমার সারা গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। কেমন জানি আমিও দুর্বল দুর্বল হয়ে যেতে লাগলাম। তারপর আমি দেখলাম বাবা আরও বেশি বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আমার সাথে। আসলে বন্ধুরা চাহিদা তার নেই। তখন আর সম্পর্কের যেটা সম্পর্কে রইল না। মনে হলো যেন তারুণ্যের জের। পুরো পৃথিবীটাকে তখন তার অন্য সময় লেগেছিল। আর এই তরুণের ফলে আমার নিজের বাবা আমাকে এরকম ধরনের একটা কাজ করে ফেলেছিল, যে কাজটা করার ফলে প্রথমে আমি খুব ভয় এবং কষ্ট পেয়েছিলাম। তিনি যখন পুরোপুরি আমার উপরে অবস্থান করছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয়েছিল আমি অনেক কষ্টের মধ্যেও কি যেন একটা সুখের ছায়া পেয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি পরিপূর্ণ সুখী এবং তৃপ্তি অনুভব করতে লাগলাম। বন্ধুরা, এরপর থেকেই প্রায় প্রতিদিনই বাবার সাথে আমার এরকম ধরনের রামকৃষ্ণ লীলা চলত। বন্ধুরা, ঘটনাটি ছিল অনেক দিন আগে। ঘটনাটি সত্যি আমার জীবনে অনেক বেদনাদায়ক ছিল, যদিও তখন বুঝতাম না। অবুঝের মতো কাজটা করে ফেলেছিলাম। আর বাবাও আমার এই দুর্বলতার সুযোগ ইচ্ছামতো কাজে লাগিয়েছিল। বন্ধুরা, তারপর নির্দিষ্ট একটি সময় আমার বিয়ে হয়ে গেছে। বাবা নিজেই তার চাহিদা পূরণ করে আমাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। কিন্তু ছেলেটি খুব ভালো ছিল, যে কারণে আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এখনো খুব সুখে রাখছেন। যাই হোক বন্ধুরা, যদিও আমি এখন খুব সুখে আছি, কিন্তু যখন আমার অতীতের দৃশ্যগুলো আমার চোখে ভাসে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যেন আমি ভিন্ন কোনো এক জগৎ থেকে সুখের রাজ্যে চলে এসেছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, পৃথিবী বৈচিত্র্যময়। আর পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের বিশ্বাসের অযোগ্য। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে, যা তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আর মাঝে মধ্যে এরকম কিছু অদ্ভুত ধরনের ঘটনা আমাদের পৃথিবীতে হয়, যে ঘটনাটি আমাদের বাস্তব স্বাভাবিক জীবনকে উপভোগ করে তোলে, আশ্চর্যপূর্ণ করে তোলে। আর তোমাদের জীবনেও হয়তো বন্ধুরা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই তোমরা এরকম পরিস্থিতিতে পড়লে তোমরা অবশ্যই নিজেকে সাবধান রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবে। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের মজার মজার গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।